ভিডিওটা আপনারা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন। আমতারেক কি বলেছে? আমতারেক বলেছে সারাদিন বল আমাদের পায়ে, রাত্রেবেলা এসে আওয়ামী লীগ গোল দিয়ে চলে গেছে। এবং বর্তমান উপদেষ্টা, নতুন উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন আওয়ামী লীগের সাবেক এমপি। দেখেন যে কি হতে চলেছে দেখেন। এবং আমতারেকের কথাটা অবশ্যই অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং আপনাদের মতামতটা কমেন্টে বলে যাবেন। গতকালকে মোটামুটি ফাটাফাটি করার নিয়তে বের হয়েছিলাম যে আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে। কেন? ওরা যে হত্যাকাণ্ডের প্ল্যান নিয়ে এগোচ্ছে এইটা তো আমরা অ্যাকসেপ্ট করতে পারিনি। আর আওয়ামী লীগ এমন একটা সাইকোপ্যাথ যারা মানুষকে হত্যা করতে দ্বিধা করে না ক্ষমতার জন্য। তো আমরা মোটামুটি শক্তি নিয়ে, ধৈর্য নিয়ে সারা রাত অবস্থান করলাম, সারাদিন অবস্থান করলাম, সারাদিন সারা রাত বল আমাদের পায়ে, আমরা খেললাম, কিন্তু রাতে এসে গোল দিল হলো আওয়ামী লীগ। এই হলো অবস্থা। আমরা এই লড়াই করে লাভটা কি হচ্ছে? লাভটা কি হচ্ছে কেন বলছি? এই যে দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই তো আওয়ামী লীগের দোসরদেরকে নিয়োগ দেওয়ার প্রতিযোগিতা চলতেছে। এই দেখেন, এই যে এটা হত্যা মামলার একটা কাগজ, যেটাতে ১ নাম্বার হলো শেখ হাসিনা সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ। আর হলো এই তো ৪৯ নাম্বারে শেখ বশির উদ্দিন ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা, পিতা শেখ আকিজ উদ্দিন ভূঁইয়া, এবং তার উপরেই শেখ আফিল উদ্দিন ভূঁইয়া, সাবেক এমপি যশোর ১, শেখ পিতা আকিজ উদ্দিন ভূঁইয়া, ঠিকানা প্লট 53। এই দেখেন, মানে কিসের কি আওয়ামী লীগকে গ্রেপ্তার করবে, তার পরিবর্তে মানে পুরস্কার দেওয়া শুরু হয়েছে। গণ অভ্যুত্থানে গণহত্যার মামলার আসামি তাকে উপদেষ্টা করা হলো। মনটা কেমনে ভালো থাকে বলেন? আমি জানি না, আমার আমার সহ্য হয় না। আবার ওইদিকে মোস্তফা ফারুকী, সে কয়েকদিন গণ অভ্যুত্থানের পক্ষে কথা বলল, কিন্তু আবার বলে দিল এই সরকার ক্ষমতা হাতে নিয়েই ধানমন্ডি ৩২-এর বাড়ি পুনরুদ্ধার সংস্কারের কাজ হাতে নেওয়া উচিত। মানে চিন্তা করতে পারেন। এবং তার ওয়াইফ তিশা মুজিব সিনেমার একজন অভিনেত্রী। তো আমার কথা হলো যে আমরা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করলাম, মোস্তফা সরোয়ার ফারুকী গণ অভ্যুত্থানের পক্ষ নিছে, কিন্তু আগের কার্যক্রম অথবা তার স্ত্রী যে মুজিব সিনেমার অভিনয় করলো, সামগ্রিকভাবে উপদেষ্টার মতো জায়গা পাওয়ার যৌক্তিকতা নাই। কারণ কারণ কি? কারণ গণ অভ্যুত্থানের পরেও সেই ধানমন্ডি ৩২-এর স্মৃতিচারণ করতেছে, ওই জায়গা থেকে মায়া সরাতে পারছে না। তাহলে আমার যে প্রশ্ন আমি প্রথমেই যখন রাখছিলাম, তখন অনেকে মন খারাপ করছিলেন। মন খারাপটা হলো, আমি বলেছিলাম এই যে উপদেষ্টা পরিষদ বানাইলো, এটা তো আমি একজন এই বিপ্লবের অংশীদার হিসেবে আমার মতামত নেওয়া হয় নাই, বা আমার মতো আরো যারা আমরা একসাথে আন্দোলন করছি তাদের মতামত নেওয়া হয় নাই। দেখেন, একটা রাজনৈতিক দলের মতামত নেওয়া আর আমি একজন এই বিপ্লবের প্রথম থেকে লড়াই করা সৈনিক হিসেবে আমার মতামত নেওয়া কিন্তু এক জিনিস না। ঠিক আছে, যারা জেল জুলুম খাটলো তাদের ১০ জনের মতামত নেওয়া কিন্তু এক জিনিস না। রাজনৈতিক দলগুলো মতামত দেওয়ার সময় তার দলের একজন নিয়োগ দিবে, আরেক দল বলবে আমার দলের একজন নিয়োগ দিবে। কিন্তু আমি একজন এই আন্দোলনে গুলিবিদ্ধ সহযোদ্ধা, জেল খেটেছি, আমরা বিজিবিকে আত্মসমর্পণ করালাম, পুলিশকে প্রতিহত করলাম, বন্ধ হয়ে যাওয়া আন্দোলন রামপুরা থেকে শুরু করলাম নতুন উদ্যমে। হ্যাঁ, তো এই যে আমাদের মতামত নেওয়া কিন্তু আলাদা বিষয়। আমরা শুরুতেই যখন ছিল উপদেষ্টা কমিটি হলো, আমরা খুঁজতেছিলাম
যে এই লোকটাকে সিলেক্ট করলো কে, ওই লোকটাকে সিলেক্ট করলো কে, ঠিক আছে, বিধান রঞ্জন রায়কে কে সিলেক্ট করলো, সুপ্রদীপ চাকমাকে কে সিলেক্ট করলো, এরা তো শেখ হাসিনার বেনিফিশিয়ারি ছিল, ঠিক আছে, এরকম ভাবে আরো কয়েকজন আমরা আইডেন্টিফাই করলাম। এদের সিলেক্ট করলো কে খুঁজে পাচ্ছি না। মানে সবাই বলে আমি জানি না, সবাই বলে আমি জানি না, সমন্বয়ক বলে জানে না, ও বলে জানে না, কেউ জানে না। আর সবচেয়ে খারাপ আজকে যেটা হয়েছে, প্রধান উপদেষ্টার সহকারী মাহফুজ সাহেব, সে প্রধান উপদেষ্টার সহকারী, এটা কি গুরুত্বপূর্ণ একটা পদ না? মাস্টার মাইন্ড না হওয়া সত্ত্বেও, বা মাস্টার মাইন্ড কতটুকু জানি না, আমরা ঢাকার ভিতরে 13টা অঞ্চলে ডিভাইড করে যে মাস মুভমেন্ট করেছি, এইটার সমন্বয় অন্তত সেটা করেনি। আমি এটা বুকে হাত দিয়ে বলতেছি, কারণ এইটার সমন্বয়ে আমরা সহ কয়েকজন ছিলাম, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ পরামর্শ ছিল। আমরা জানি এটা আমরা কিভাবে করছি। তো এই জায়গায় তারপরেও জোর করে একজনকে মাস্টার মাইন্ড মানে দিল। যাক, সম্মানিত করা হয়েছে, গণ অভ্যুত্থানের সহযোগী সমন্বয়ক ছিল, সম্মানিত করা হয়েছে, আমরা এটাতে কোনো বিরোধিতা করিনি, তার সম্মান। কিন্তু তাকে ওই প্রধান উপদেষ্টার সহকারী করেও হলো না, ভালো ভালো জায়গায় ব্রিফিং করতেছে, আবার উপদেষ্টাও বানানো হলো। একটা গাড়ির প্রোটোকল লাগবে, হ্যাঁ, সামনে আগে পিছে পুলিশের গাড়ি প্রোটোকল হুইসেল দিতে দিতে যাবে, এরকম এজন্য উপদেষ্টা হতে হবে? মানে আমি আমি বুঝতে পারছি না। আপনাদের কি মতামত আমি জানি না, তবে আমার মতামত আমি বুঝতে পারছি না। মানে কি যে হচ্ছে, অদ্ভুত পরিষদ, উপদেষ্টা পরিষদ না, অদ্ভুত পরিষদ। ঠিক আছে, আমরা যখন মানে বাংলাদেশে এই গণঅভ্যুত্থানের পরে 5 দিন পরেই নির্বাচনের কথা প্রথম আমি বলেছি, আমার আগে কেউ সাহস করে বলতে পারে নাই, কারণ বললে জাত যাবে, মানুষ হ্যারাসমেন্ট করবে। তখন সবাই বলতেছিল যে ভাই আপনি বেশি বোঝেন, তখন 10 বছর বলতেছিল, বলতে বলতে পরে বললো যে 5 বছর, আরো আবেগ শেষ হয়ে যাওয়ার পরে 3 বছর, এবার 2 বছর, আবার এখন 1.5 বছর, আবার কিছু কেউ বলতেছে 6 মাস। আমার বিষয় হলো যে কতদিনে নির্বাচন হবে, নির্বাচন হলে আমার কোনো লাভ নাই, কারণ নির্বাচন কেন্দ্রিক, ক্ষমতা কেন্দ্রিক ওই ধান্দা আমাদের বা আমরা সেভাবে করি না। আমরা অ্যাক্টিভিস্ট মানুষ, যতটুকু পারি দেশের উপকার করি। এইটা আমরা কেন এর পরেও নির্বাচনের কথা বলছি, ঠিক আছে, কেন বলছি, আমরা কয়েকটা জায়গায় মাপছি যে এই সরকারের আওয়ামী লীগকে গ্রেপ্তার করার পলিসি আছে কিনা। 1 নাম্বার বিষয়, আমরা অনেক খোঁজাখুঁজি করে দেখছি যে না, আওয়ামী লীগকে আটক করার, আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার মেজর কোনো পলিসি আমরা ফাইন্ড আউট করতে পারি নাই। প্রান্তিক পর্যায়ে আওয়ামী লীগ গ্রেপ্তার হচ্ছে না, একটা একটা ইয়েস নো গেল। 2 নাম্বার বিষয় হলো, এই সরকারটা, যারা যারা সরকার হলো, তারা কারা কারা হলো, কিভাবে হলো, এই জায়গাতেও আমরা প্রশ্ন খুঁজে পাই নাই, আমরা প্রশ্ন খুঁজে পাই নাই। এরপরে এই উপদেষ্টা প্যানেল যারা আসলো, তাদের কাদেরকে কাদেরকে চিনি, আমি এদেরকে ভালোভাবে চিনি না। তাহলে এই 3টা জায়গায় ফাইন্ডিংসে আমি নিরাপত্তা সংকটে ভুগতেছি। এই যে আমার আয়ত্তের বাহিরে, আমার মতো আরো যারা বিপ্লবে অংশ নিচ্ছে তাদের আয়ত্তের বাহিরে, তার মানে এটা অনিরাপদ জায়গা, যার ফলশ্রুতিতে পাসপোর্ট অধিদপ্তরের ডিজি, এডিজি ওরা জালিয়াতি করে শিরিন শারমিনকে পাসপোর্ট দিচ্ছে, তারপরে আব্দুল্লাহ ইল কাফি পুলিশ অফিসার ছাত্র জনতাকে পুরায় মারলো, ওকে দিল পাসপোর্ট। আরেকটা গোপন খবর দেই, প্রধান বিচারপতি যাকে আমরা সরাইলাম না, তাকেও বিশেষ তদারকিতে পাসপোর্ট দেওয়া হয়েছে। এই সমস্ত বিবেচনাকে এক জায়গায় করে আমরা বলছি আসলে জনগণের নির্বাচনের প্রতিনিধি খুবই দরকার। আর আমরা যখন জনগণের নির্বাচিত প্রতিনিধি ডিমান্ড করছি, অর্থাৎ জনগণ ভোট দিয়ে কাউকে নির্বাচিত করবে, তখন বলতেছে ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। অথচ আমি কিন্তু নির্বাচন করার কোনো ইচ্ছা নাই, ঠিক আছে, বললে বল ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। আমার কথা, জনগণের ভোট, জনগণের ভোট, সেই ভোটাধিকার চাওয়া, এইটাকে যারা কটাক্ষ করবে, নিন্দা করবে, তারাও ফ্যাসিস্টের মতো আচরণ করছে কিনা একটা জিজ্ঞাসা করছি। দেখেন, আমরা কোন জায়গায় ডক্টর ইউনূস স্যারকে হেল্প করতে চাই নাই, এখনো চাচ্ছি, এবং এখনো তার বিকল্প আমরা ভাবি না। আমরা চাই সুন্দরভাবে উনি পিরিয়ড পার করুক, আমাদের পরামর্শ নেক, সবার পরামর্শ নেক, কিন্তু মানে হচ্ছেটা কি আসলে, মানে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, আমরা তো ঠাওর করতে পারছি না। গত 2 দিন আগে সুনামগঞ্জের এমপি কে জামিন দিয়ে দেওয়া হলো। আমরা কার কাছে জিজ্ঞাসা করবো জামিনটা কে দিল? আইন বিভাগে বললাম, মানে কোনো সদুত্তর নাই।
ঠিক আছে, মেজরিটি মানে হলো আওয়ামী লীগ নেতাকে জামিন দিয়ে দেওয়া হয়ে গেছে শুধুমাত্র কিছু এমপি টেমপি গ্রেপ্তার করে রাখছে সাইনবোর্ড হিসেবে। সবাই মহানগরের ম্যাক্সিমাম ছাত্রলীগ যুবলীগ নেতা যারা গ্রেপ্তার হয়েছিল 2-4 জন, গ্রেপ্তার তো বেশি হয় নাই, অল্প যে কয়জন হয়েছিল সবই জামিনের মধ্যে রয়েছে। এবং আমরা যখন বিচারককে অপসারণের আন্দোলন করলাম, বারবার কি আন্দোলনের হাইকোর্টে, ওই সময় আন্দোলনের উদ্দেশ্য ছিল সাবের হোসেন চৌধুরীকে যে জামিন দিল তাকে অপসারণ করা। ওমা, 12 জনকে অপসারণ করলো। সেই লিস্টের মধ্যে সাবের হোসেন চৌধুরীর 6টা মামলায় যারা জামিন দিছিল তাদেরকে, সেই বিচারকদেরকে অপসারণ করা হলো না। মানে আসলে আমরা কি করব? এই যে নির্বাচন কমিশনের সচিব শফিউল না কি যেন নাম, কনক সারোয়ার ভাই দেখাই দিল। আরে ভাই, আপনি একটা জিনিস নাও জানতে পারেন, আপনার জ্ঞানের পরিধি ছোট হতে পারে। যেমন এই যে উপদেষ্টাকে নেওয়া হয়েছে, ওর বিরুদ্ধে হত্যা মামলার আসামি, ওনার বিরুদ্ধে তো হত্যা মামলার আসামি, ওনাকে এই ভুলটা মানে হলো খেয়াল করেনি হয়তোবা, অথবা তারা এই মামলার বিষয়ে জানতো না, গোয়েন্দা সংস্থা জানায়নি। আচ্ছা, মানে কিন্তু জানার পরে ব্যবস্থা নেওয়া উচিত না? ঠিক একইভাবে নির্বাচন কমিশনের সচিব, তাকে যে অপসারণ করা দরকার ছিল। এই সচিব, এই যে আমাদের দেখেন, আপনার অনেকে ভালোবাসে আমাদের দলের নামে নিবন্ধনের আবেদন করা, ঠিক আছে, এইটাকে এই সচিব কি করছে জানেন? শুনবেন যে 2022 সালের 30 অক্টোবর নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি ছিল এবং সে সভাপতি হিসেবে এই দলের আবেদন করছে। এবার আপনি বলেন 2022 সালে তখন রেজা কিবরিয়া সভাপতি ছিল না, এবং ডক্টর রেজা কিবরিয়া ভার্সেস গণ অধিকার পরিষদ এরকম ছিল না। দেখেন এই সচিবটা কি করলো, জালিয়াতি করে 2022 সালে নূরকে সভাপতি বানালো, এবং তাকে সভাপতি বানায় কি করলো শোনেন, তাকে দেখালো সে গণ অধিকার পরিষদ জিওপি নামে নতুন একটা সংগঠনে আবেদন করছে। গণ অধিকার পরিষদ না, গণ অধিকার পরিষদ জিওপি নামে নতুন সংগঠনে আবেদন করছে। নূর নাকি ওই সময় সভাপতি ছিল, এবং সেই সময় সে আবেদন করছে, এবং সেই আবেদনের ভিত্তিতে গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদ জিওপি দুটো আলাদা সংগঠনকে ও আইনি মতামত আকারে পাশ করাইছে। পাশ করায় এর মধ্যে একটা অংশকে নিবন্ধন দিছে, আর একটা অংশকে নিবন্ধন দিতে আপত্তি নাই, এই ধরনের একটা রেজুলেশন পাশ করে গেছে। দেখেন শেখ হাসিনার এই দোসর মানে কত বড় একটা ক্রাইম করছে। নকল ডকুমেন্টস তৈরি করা কোনো ক্রাইমের পর্যায়ে পড়ে কিনা বলেন? নকল ডকুমেন্টস তৈরি করা ক্রাইমের পর্যায়ে পড়ে কিনা? ব্যাক ডেটে দেখায় এগুলো, এই লুটপাট চলতেছে এখন, জাস্ট লুটপাট চলছে। কনক সারোয়ার ভাই যদি এই সচিব, নির্বাচন কমিশনের সচিবের মুখোশ উন্মোচন না করতো, তাহলে তো আমরা বইলে তো আপনাদেরকে বিশ্বাস করতে পারতাম না যে সে নিবন্ধন কেন্দ্রিক কি জালিয়াতিটা করছে। দেখাই দিলাম, আজকে আমরা আমরা বললে বিশ্বাস করতেন না। তো আমরা আমরা কিছু স্পষ্ট কথা, ইউনূস স্যারের বিকল্প এখনো নাই। আমরা চাই তিনি রান করুক, কিন্তু এই যে পাসপোর্টের ডিজি চেঞ্জ করতে হবে, নির্বাচন কমিশনের সচিবকে বদলাতে হবে, আলী ইমাম মজুমদারকে বাদ দিতে হবে। আজকে যে উপদেষ্টাগুলো নিচ্ছে এগুলো ভুলভাবে নিয়েছে। মাহফুজ সহকারী সেই হিসেবে সে যথেষ্ট সম্মানিত জায়গায় সে গিয়েছিল, আবার নতুন করে উপদেষ্টা করার প্রয়োজন ছিল না। এটা ক্ষমতার অপব্যবহার হয়েছে। চট্টগ্রাম বিভাগ থেকে 12 জন উপদেষ্টা নেওয়া হয়েছে। আপনারা বলতে পারেন যে এক বিভাগ থেকে যদি এতজন যোগ্য থাকে তাহলে সমস্যা কোথায়? যোগ্য থাকে দেখেই তো এই অবস্থা, কতটা যোগ্য তা তো প্রমাণ হচ্ছে, তাই না? এক বিভাগ থেকে 12 জন উপদেষ্টা নিয়োগ দেয়, হ্যাঁ? এগুলো কার কাছে কিভাবে উত্তর দিব? যাই হোক, আপনারা যারা দেখছেন, আপনাদের কাছে মতামত চাচ্ছি যে এই বিষয়ে আপনাদের মতামত কি। পুরোটা লাইভ যারা শুনেছেন তারা শুধু মতামত করবেন। লাইভ শেষ করছি। লাইভ শেষ হওয়ার পরে এটা অ্যাক্টিভ হবে কিছুক্ষণ পরে, আপনারা লাইভে মতামত করবেন। এই মতামতগুলো থেকে যাওয়া দরকার। যে মতামতগুলো আপনারা করছেন এগুলো অনেকগুলো ডিলিট হয়ে যাবে, এখন চ্যাট একটাও থাকবে না। এগুলো আবার আপনারা নিজেদের মতামত রাখবেন, যাতে করে নাগরিকরা সেই মতামতগুলো দেখে, এবং যারা নতুন যুক্ত হয়েছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ কথা পরবর্তীতে বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।